আমরা শুরু করি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? জি জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি। সবাইকে আজকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা। আমাদের আগামী দিনগুলো যাতে আমাদের খুব সুন্দরভাবে কাটে সেই শুভকামনা থাকলো। আর আমাদের এই আলোচনার মাঝখানে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবা। আমরা শুরু করি। আমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের ৩য় অধ্যায় জৈব রসায়ন। জৈব রসায়নের যে টপিকসটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে লিপিড। তা আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং যেখানে বুঝতে পারবে না সেখানে প্রশ্ন করবে অবশ্যই। আমাদের কার্বোহাইড্রেট যে বিষয়টা আছে সেই কার্বোহাইড্রেটের মধ্যে আমরা 3টা উপাদান দেখেছিলাম, যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। কিন্তু সেটার একটা সুনির্দিষ্ট রেশিও ছিল কার্বোহাইড্রেটের মধ্যে, যে কার্বন 1:2:1, অর্থাৎ কার্বন একটা থাকলে হাইড্রোজেন 2টা থাকবে এবং অক্সিজেন একটা থাকবে। লিপিডের মধ্যে একই উপাদান থাকে, এখানেও কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, কিন্তু লিপিডের একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যে এটাকে আমরা স্নেহ জাতীয় পদার্থ বা তেল জাতীয় পদার্থ বলে থাকি। এইখানে আমরা দেখি যে এই লিপিডের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে স্নেহ আর একটা হচ্ছে তেল। সাধারণ তাপমাত্রা বলতে এখানে বোঝানো হয়েছে যে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা ইউরোপ বা শীতপ্রধান দেশগুলোতে দেখা যায় যে সেখানকার সাধারণ তাপমাত্রা বা জেনারেল টেম্পারেচার হচ্ছে 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। সেই 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এটা তরল অবস্থায় থাকে তখন সেটাকে আমরা তেল বলে থাকি। আর এই তাপমাত্রায় যদি এটা কঠিন অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা চর্বি বলে থাকি। এই হচ্ছে বিষয়টা, যে এখানে এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যে স্নেহ এবং তেল। যে স্নেহটা যেটা আছে সেটা হচ্ছে শক্ত এবং কঠিন ওই তাপমাত্রায় 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর এই তাপমাত্রায় যদি সেটা তরল অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা কি বলে থাকি? তেল বলে থাকি। এখন আমরা বলেছিলাম যে একই উপাদান, কার্বোহাইড্রেটের মধ্যে যে উপাদানগুলো আছে এখানেও সেই একই উপাদান আছে। এখানেও কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কিন্তু তাহলে কার্বোহাইড্রেট থেকে তাদেরকে আমরা কিভাবে পৃথক করব? পৃথক করার একটা বৈশিষ্ট্যগুলা খেয়াল করতে হবে। আমাদের যে লিপিডের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রথম যে লিপিডের বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে এটা পানিতে অদ্রবণীয়। অর্থাৎ কার্বোহাইড্রেটের মধ্যে আমরা যেটা খেয়াল করি যে কিছু কার্বোহাইড্রেট আছে যারা দ্রবণীয়, আবার কিছু কার্বোহাইড্রেট আছে যারা অদ্রবণীয়। দুইটা উপাদানই আছে, কিন্তু লিপিডের মধ্যে সকল লিপিডই হচ্ছে পানিতে অদ্রবণীয়। পাশাপাশি যেটা বিশুদ্ধ লিপিড সেটা বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন হয়ে থাকে। আর এরা পানিতে অদ্রবণীয় ঠিকই, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে বা কিছু গুরুত্বপূর্ণ তরল পদার্থের মধ্যে এরা দ্রবণীয় হয়ে থাকে, যেমন ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটোন, পেট্রোলিয়াম। এগুলোর মধ্যে দেখা যায় যে এরা কি হয়ে থাকে? দ্রবীভূত হতে পারে, অর্থাৎ এগুলোর মধ্যে দেওয়ার পরে তারা কি হয়ে যায়? মিশে যায় বা অদৃশ্য হয়ে যায়, এরকম একটা বিষয়। 3 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা দেখি যে এদেরকে ফ্যাটি অ্যাসিডের এস্টার বলা হয়, অর্থাৎ এই লিপিডকে ভাঙলে দুইটা উপাদান পাওয়া যাবে, একটা হচ্ছে গ্লিসারল আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের মধ্যে বা অ্যাসিডের মধ্যে যখন যৌগ তৈরি হয় সেটাকে আমরা এস্টার যৌগ বলে থাকি। এই জন্য আমরা
এই লিপিডকে ফ্যাটি অ্যাসিডের এস্টার বলে থাকি। লিপিড পানির চেয়ে হালকা, যার কারণে এটা যখন আমরা পানিতে দেই তখন সেটা পানির উপরে ভেসে থাকে। 5 নাম্বার যে কথাটা সেটা আমরা অলরেডি বলে ফেলেছি যে এটাকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যাবে। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এদের যে আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক বৃদ্ধি পায়, এটা একটা বিষয় যে লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে এদের অর্থাৎ এদের আণবিক ওজন যত বেশি হবে তত এদের গলনাঙ্ক বৃদ্ধি পাবে। 1 মিনিট। এখন আমরা বৈশিষ্ট্যগুলা দেখলাম। আমরা প্রথমেই লিপিডের কাজ সম্পর্কে কিছুটা আলোচনা করে নেই প্রকারভেদে যাওয়ার আগে। লিপিডের যে কাজ আছে, লিপিড মূলত বিভিন্ন ধরনের তেল হিসেবে আমরা দেখি যে এটা বিভিন্ন ধরনের উদ্ভিদের তেল বীজের মধ্যে থাকে, যেমন সরিষা, তিল, সয়াবিন। এগুলো মূলত উদ্ভিদ সঞ্চয় করে থাকে তাদের বীজের মধ্যে। কেন সঞ্চয় করে থাকে? যখন তারা অঙ্কুরিত হবে, উদ্ভিদগুলা যখন বীজ থেকে অঙ্কুরিত হয় তখন সেই অঙ্কুরোদ্গম কালে দেখা যায় যে তারা এই তেলকে কি হিসাবে এনার্জি বা শক্তি হিসাবে ব্যবহৃত হয়। এবং দেখা গেছে যে এরা যখন এই ফ্যাটি অ্যাসিড গুলা যখন বিজারিত হয় তখন তারা প্রচুর পরিমাণে এটিপি তৈরি করতে পারে। যে দেখা যায় যে একটা 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ, সেটার থেকে যতটা এটিপি পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি এটিপি পাওয়া যায় 6 কার্বন বিশিষ্ট একটা ফ্যাটি অ্যাসিড থেকে। কিন্তু গ্লুকোজ যেটা আছে এটা খুব সহজে ভাঙে, কিন্তু ফ্যাটি অ্যাসিডটা ভাঙার জন্য বেশ জটিল পদ্ধতি, যার কারণে ফ্যাটি অ্যাসিডটা সাধারণত যখন গ্লুকোজ থাকে না বা কার্বোহাইড্রেট থাকে না তখনই আমরা দেখি যে এই ফ্যাটি অ্যাসিড গুলা ভেঙে শক্তি বের হয়ে আসে বা এটিপি বের হয়ে আসে, তখন আমরা এটিপি খরচ করতে পারি। 2 নাম্বার যে কাজটা আমরা দেখি যে ফসফোলিপিড এবং গ্লাইকোলিপিড। এই ফসফোলিপিডের মধ্যে যেটা আছে সেই ফসফোলিপিডের মধ্যে আমরা দেখি যে এই ফসফোলিপিড আমরা যখন কোষঝিল্লির গঠন, প্রথম অধ্যায়ে কোষঝিল্লির গঠন আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে ফসফোলিপিডের 2টা স্তর তৈরি হয়। ফসফোলিপিডের মধ্যে ফসফোলিপিড গুলো 2টা স্তর তৈরি করে থাকে, তার মধ্যে প্রোটিন গুলা বিক্ষিপ্ত অবস্থায় থাকে। আরো একটা উপাদান আছে গ্লাইকোলিপিডও আছে, সেখানে প্রচুর পরিমাণে গ্লাইকোলিপিড থাকে। সেই ফসফোলিপিড এবং গ্লাইকোলিপিড এরা দেখা যায় যে কোষঝিল্লি এবং এগুলো ছাড়াও বিভিন্ন যেসব অঙ্গাণুগুলো আছে, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যত ধরনের অঙ্গাণুর মেমব্রেন আছে, মেমব্রেন বিশিষ্ট যত অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুগুলার মেমব্রেন তৈরি করার জন্য দেখা যায় যে এই ফসফোলিপিড এবং গ্লাইকোলিপিড কাজ করে থাকে বা ব্যবহৃত হয়ে থাকে। আমরা পাতার উপরে চকচকে আবরণ দেখি, বিভিন্ন পাতার উপরে, যেমন বট গাছের পাতা আছে, ভাট গাছের পাতা আছে, এরকম বহু গাছ আছে, রাবার গাছের পাতা আছে, এগুলো খুব চকচকে দেখা যায়, উজ্জ্বল দেখা যায়। এই উজ্জ্বল দেখা যাওয়ার কারণটা কি? উজ্জ্বল দেখা যাওয়ার কারণ হচ্ছে যে এদের উপরে মোমের প্রলেপ থাকে বা কিউটিকল, যেটাকে আমরা কিউটিকল বলে থাকি। এই প্রলেপ বা কিউটিকলের আবরণের একটা উদ্দেশ্য হচ্ছে যে যাতে সেখানে প্রচ্ছেদনটা কম হয়, প্রচ্ছেদনটা রোধ করা। প্রচ্ছেদনের মাধ্যমে দেখা যায়, প্রচ্ছেদনের মাধ্যমে কি হয়ে থাকে? পানি, যে উদ্ভিদ যে পানিটা গ্রহণ করে থাকে সেই পানিটা দেখা যায়, সেই পানিটা উদ্ভিদ থেকে বের হয়ে যায়, প্রচ্ছেদনের মাধ্যমে বের হয়ে যায়, সেই একটা বিষয় আছে। তো এইটাকে রোধ করা যাতে, বিশেষ করে শীতকালে আমরা দেখি যে শীতকালে মাটিতে পানি খুব কম থাকে, তখন সেই পানিটা যাতে প্রচ্ছেদনের মাধ্যমে সহজে বের হয়ে যেতে না পারে, সেই সময় এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি। এই জন্য উদ্ভিদের পাতার উপরে বিভিন্ন ধরনের মেকানিজম কাজ করে, তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে কিউটিকল, যে এই কিউটিকল দেখা যায় যে প্রচ্ছেদনের হারটাকে রোধ করে, এবং সেই কিউটিকলটা হচ্ছে মূলত লিপিড জাতীয় এবং সেটা মোম জাতীয় উপাদান দিয়ে কিউটিকল তৈরি হয়ে থাকে, এবং সেই কিউটিকল প্রচ্ছেদনকে রোধ করতে পারে।
4 নাম্বার যেটা আমরা দেখি যে কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ এবং আয়ন বাহক হিসেবে কাজ করে। প্রস্থেটিক গ্রুপ যেটা আছে, এনজাইম যেটা আছে, এনজাইমটা হচ্ছে মূলত প্রোটিন। এই প্রোটিনের সাথে যখন কোনো নন প্রোটিন উপাদান যুক্ত থাকে বা নন প্রোটিন যুক্ত থাকে তখন সেটাকে আমরা প্রস্থেটিক গ্রুপ বলে থাকি। এখন এই কোনো প্রোটিনের সাথে যখন লিপিড যুক্ত থাকবে, লিপিড তো হচ্ছে একটা নন প্রোটিন। লিপিড কি? এটা নন প্রোটিন। এই লিপিডটা যখন যুক্ত থাকে তখন দেখা যায় যে আমরা সেই লিপিডটাকে প্রস্থেটিক গ্রুপ বলে থাকি। আর প্রোটিন যেটা আছে সেটা হচ্ছে প্রকৃত এনজাইম। প্রত্যেকটা এনজাইমই প্রোটিন দ্বারা গঠিত, কিন্তু প্রোটিনের বাইরে যত কিছু থাকবে সেগুলাকে আমরা প্রস্থেটিক গ্রুপ বলে থাকি। এটা আমরা যখন এনজাইমের আলোচনা দেখব তখন দেখা যাবে যে এই গ্রুপ সম্পর্কে, এই বিষয় সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারব। 5 নাম্বার আমরা দেখি যে সালোক সংশ্লেষণ যে প্রক্রিয়াটা আছে সেখানে গ্লাইকোলিপিডের বিশেষ ভূমিকা রয়েছে। 6 নাম্বার যে কাজটা আমরা দেখি যে শক্তি উৎপাদন, আমরা ইতিমধ্যে বলেছি যে ফ্যাটি অ্যাসিডের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি আছে বা শক্তি আছে। সেই শক্তি উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যাটি অ্যাসিড থেকে আমরা অনেক বেশি শক্তি পেয়ে থাকি। তো সেইটা আমরা এই শক্তিটার উৎস হিসাবে আমরা লিপিডকে দেখে থাকি বা লিপিড কাজ করে থাকে। এখন আমরা যদি লিপিডের শ্রেণীবিভাগটা আলোচনা করি, লিপিডের শ্রেণীবিভাগের মধ্যে আমরা দেখি যে এখানে লিপিডকে কয়েক ভাগে প্রকারভেদ করা যায়। একটা হচ্ছে যে গঠন প্রকৃতি অনুসারে যদি আমরা দেখি, গঠন প্রকৃতি অনুসারে 3 ধরনের হয়ে থাকে। সরল লিপিড, সরল লিপিড হচ্ছে যেটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে শুধুমাত্র কি পাওয়া যাবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যাবে, অন্য কোনো উপাদান পাওয়া যাবে না। তাদেরকে আমরা সরল লিপিড বলে থাকি। এখানে মূলত চর্বি, তেল, মোম এগুলা হচ্ছে সরল লিপিড। যৌগিক লিপিড হচ্ছে যার সাথে লিপিডের বাইরে বা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের বাইরে অন্য কোনো উপাদান যুক্ত থাকবে, যেমন ফসফোলিপিড। ফসফোলিপিডের সাথে লিপিডের সাথে কি যুক্ত থাকবে? ফসফেট যুক্ত থাকবে। গ্লাইকোলিপিড যেটা আছে, গ্লাইকোলিপিডের ক্ষেত্রে আমরা দেখি যে লিপিডের সাথে কি যুক্ত থাকবে? গ্লুকোজ বা গ্যালাক্টোজ এগুলো যুক্ত থাকবে, তখন সেটাকে আমরা গ্লাইকোলিপিড বলে থাকি। সালফোলিপিডের ক্ষেত্রে আমরা দেখি যে লিপিডের সাথে কি যুক্ত থাকবে? সালফার যুক্ত থাকবে। এই জন্য আমরা এগুলোকে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড বা সালফোলিপিড, এগুলো লিপিডের বাইরেও অন্য কোনো উপাদান যুক্ত থাকার কারণে এদেরকে আমরা যৌগিক লিপিড বলে থাকি। বিশেষ ধরনের কিছু লিপিড আছে যেগুলোকে আমরা উদ্ভূত বা উৎপাদিত লিপিড বলে থাকি। এর মধ্যে যেমন স্টেরয়েড, টারপিনস, রাবার, এগুলো বিশেষ ধরনের লিপিড। আণবিক গঠন অনুযায়ী বা স্ট্রাকচার অনুযায়ী আবার 5 ধরনের আছে। নিউট্রাল লিপিড, যেটা আমরা নিরপেক্ষ লিপিড বলে থাকি। ফসফোলিপিড, এটা তো যৌগিক লিপিডের একটা ধরন। গ্লাইকোলিপিড, টারপিনয়েডস এবং মোম, এগুলো হচ্ছে আণবিক গঠনের ভিত্তিতে। এগুলো মূলত আমরা উচ্চতর ক্লাসে এদের স্ট্রাকচার বা রাসায়নিক গঠন সহ আলোচনা করে থাকি। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক্সাম্পল গুলো আমাদের জানাটাই হচ্ছে যথেষ্ট। আমরা সরল লিপিডের কথা বলেছি যে সরল লিপিড যেটা আছে সেটাকে বিশ্লেষণ করলে শুধুমাত্র কি পাওয়া যাবে? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যাবে। এবং এখানে 2 ধরনের বিষয় আছে যে এই সরল লিপিডকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্নেহদ্রব্য, আরেকটা হচ্ছে মোম। স্নেহদ্রব্য যেটা আছে সেটাকে আমরা ফ্যাটি অ্যাসিডের গ্লিসারল এস্টার, এটাকে স্নেহদ্রব্য বলা হয়ে থাকে। এখানে আমরা যে বিষয়টা দেখি যে এই মূল যে বিষয়টা যে এখানে 2টা যৌগ মিলে ফ্যাটি লিপিডটা তৈরি হয়ে থাকে। একটা হচ্ছে গ্লিসারল। এই গ্লিসারল যেটা আছে এটা এক অণু গ্লিসারল। গ্লিসারলের সংকেত হচ্ছে CH2OH, CHOS এবং CH2OH, অর্থাৎ এখানে 3টা হাইড্রোক্সিল মূলক আছে। অপরদিকে এখানে 3টা ফ্যাটি অ্যাসিড আছে এবং ফ্যাটি অ্যাসিডের এখানে লাস্টে যেটা থাকে এটা হচ্ছে কার্বক্সিল মূলক COOH। এটা আর দিয়ে এখানে রেডিক্যাল বোঝানো হচ্ছে। যে তাহলে এইখানে আমরা 3টা ফ্যাটি অ্যাসিড দেখি। 3টা ফ্যাটি অ্যাসিড, প্রত্যেকটা একটা ফ্যাটি অ্যাসিড এখানে যে হাইড্রোক্সিল মূলক এবং এখানে যে COH কার্বক্সিল মূলক আছে সেই মূলকগুলো এখানে যুক্ত হয়ে এখন উপরে পানি উৎপন্ন হয়। যে প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিড যখন একটা হাইড্রোক্সিল মূলকের সাথে যুক্ত হবে, প্রত্যেকটা ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল মূলক যখন একটা
হাইড্রোক্সিল মূলকের সাথে যুক্ত হবে তখন সেখানে এক অণু করে পানি উৎপন্ন হবে এবং এখানে একটা হাইড্রোজেন থাকবে। তো এখানে আমরা 3টা ফ্যাটি অ্যাসিড দেখি। এই 3টা ফ্যাটি অ্যাসিড এক অণু গ্লিসারলের সাথে যুক্ত হয়ে থাকে এবং এর ফলে এখানে 3 অণু পানি উৎপন্ন হয়ে থাকে। এই 3 অণু পানি উৎপন্ন হওয়ার পরে এটা একটা লিপিড তৈরি করে থাকে। সেই লিপিডের মধ্যে আমরা দেখি যে এখানে 3টা ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে, একটা এক অণু গ্লিসারলের সাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ট্রাই অ্যাসাইল গ্লিসারল। তাহলে এই ট্রাই অ্যাসাইল গ্লিসারল বা এটাকে ট্রাইগ্লিসারাইড বলা হয়ে থাকে। অর্থাৎ এই যে আমরা যেটা বলেছি যে স্নেহদ্রব্য, এই স্নেহদ্রব্যটা মূলত হচ্ছে ট্রাইগ্লিসারাইড। এখন এই ট্রাইগ্লিসারাইড যেটা আছে সেই ট্রাইগ্লিসারাইডটাকে আমরা আবার দুইটা প্রকারভেদ করতে পারি। একটা হচ্ছে যে চর্বি এবং আরেকটা হচ্ছে তেল। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে চর্বি, যেসব চর্বিটা এবং তেলটাকে আমরা মূলত তাপমাত্রার ভিত্তিতে ভাগ করতে পারি। সাধারণ তাপমাত্রা এটা যদি কঠিন অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা চর্বি বলে থাকি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি এটা তরল অবস্থায় থাকে তখন সেটাকে আমরা তেল বলে থাকি। তাহলে এটা একটা বিষয় যে আমরা তাপমাত্রার ভিত্তিতে প্রকারভেদ করতে পারি। আরেকটা হচ্ছে যে এখানে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, চর্বির মধ্যে যে ফ্যাটি অ্যাসিডটা থাকবে সেটা হচ্ছে সম্পৃক্ত, আর তেলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিডটা থাকবে সেটাকে আমরা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে থাকি। এখানে আমরা দুইটা সংকেত দেখতে পাচ্ছি যে ফ্যাটি অ্যাসিডের যে সংকেতটা আছে স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যেটা আছে, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আমরা কোথায় দেখেছিলাম, যে চর্বির মধ্যে আমরা দেখেছিলাম, আর তেলের মধ্যে যেটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে এখানে সম্পৃক্ত যেটা আছে, সম্পৃক্তর মধ্যে আমরা যে কার্বনগুলোর মধ্যে যে বন্ডটা দেখি এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। প্রত্যেকটা বন্ড হচ্ছে এখানে সিঙ্গেল বন্ড। যদি প্রতিটা কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেটাকে স্যাচুরেটেড বা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলা হয়। আর যদি এর মধ্যে একটা ডাবল বন্ড থাকে, এক বা একাধিক ডাবল বন্ড থাকে, তখন সেটাকে আমরা আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলে থাকি। তাহলে এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটা ব্যবহৃত হয় চর্বি তৈরি করার জন্য, আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা আছে এটা কি তেল তৈরির জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এখানে আমরা চর্বি, যেমন আমাদের খুব পরিচিত একটা তেল হচ্ছে নারকেল তেল। এই নারকেল তেলটা আসলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমে যায় এবং তার মধ্যে যে ফ্যাটি অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, যার কারণে আমরা নারকেল তেলকে চর্বি বলে থাকি। এটা শীতকাল আসলে আমরা বুঝতে পারি। আরেকটা আমাদের খুব পরিচিত তেল হচ্ছে পাম অয়েল। হ্যাঁ, পাম অয়েল যেটা আছে এটা গরমকালে বোঝা যায় না, কিন্তু শীতকালে বোঝা যায়। বিশেষ করে আমরা হোটেলগুলোতে যদি দেখি যে পরোটা বা রুটি এগুলো ভাজতেছে, তখন দেখা যায় যে সেগুলা কিসের সাহায্যে, পাম অয়েলের সাহায্যে ভাজা হয়ে থাকে। আর তেলের মধ্যে যেটা আমরা আছে সরিষার তেল, সয়াবিন তেল, এগুলো হচ্ছে সাধারণ ভোজ্য তেল। এদের গলনাঙ্ক খুব কম এবং অনেক কম তাপমাত্রাতেও আমরা দেখি যে এরা সহজে জমে না বা জমাটবদ্ধ হয় না। আরেকটা প্রকার হচ্ছে স্নেহদ্রব্যের মধ্যে আরেকটা উপাদান হচ্ছে মোম, যেটাকে ওয়াক্স। এটাকে আমরা দেখি যে এটা ফ্যাটি অ্যাসিড যেটা আছে এখানে ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল উপাদানের সাথে এস্টার তৈরি করে থাকে। অর্থাৎ এখানে যে অ্যালকোহল থাকবে সেটার মধ্যে একটা হাইড্রোক্সিল মূলক থাকবে, আর যেটার মধ্যে দেখা যায় যে এটার মধ্যে যে ফ্যাটি অ্যাসিডটা থাকে, একটা ফ্যাটি অ্যাসিড এখানে যুক্ত হয়ে থাকে আর কি। এটা পানিতে অদ্রবণীয় এবং রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। আমরা দেখা যায় যে যত রাসায়নিক দ্রব্য বা যত উপাদান আমরা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে থাকি বা নিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে সেটা ওই উপাদানের সাথে কোনো রাসায়নিক যৌগের সাথে বিক্রিয়া করে না। এইজন্য এই উপাদানগুলোকে ট্রান্সফার করার জন্য বা কোথাও নেওয়ার জন্য আমরা দেখি যে এটা খুব রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বা রাসায়নিকভাবে কাজ করে না। মিউট করে নেওয়ার জন্য বলতেছি।
যারা কথা বলতেছো মিউট করে নাও। আর সাধারণ তাপমাত্রায় মন কি অবস্থায় থাকে? কঠিন অবস্থায় থাকে। যে কঠিন থাকার কারণে দেখা যায় যে এটা আমরা দেখি যে সবসময় কঠিন অবস্থায় থাকে এবং কিছুক্ষণ মানে এটা আগুন জ্বালানোর পরে দেখা যায় যে সেটা আবার সাথে সাথেই আবার কি হয়ে যায়, জমাটবদ্ধ হয়ে যায়। এজন্য মোম অত্যন্ত উচ্চ গলনাঙ্কের একটা যৌগ বা উপাদান। এটা আমরা দেখি যে মোমের বৈশিষ্ট্যগুলো। এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সরল যৌগিক লিপিড। যে যৌগিক লিপিড আমরা বলেছিলাম যে যেখানে দেখা যায় যে ফসফোলিপিড, যে লিপিডের সাথে অন্য কোনো যৌগ যুক্ত থাকবে, যেমন ফসফোলিপিড। ফসফোলিপিডের মধ্যে দেখা যায় যে এটাকে বিশ্লেষণ করলে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড এবং ফসফেট যুক্ত থাকবে, সেটাকে আমরা ফসফোলিপিড বলে থাকি। এটার মধ্যে আমরা কয়েক ধরনের ফসফোলিপিড দেখি, যেমন লেসিথিন, স্যাপালিন, প্লাজমোলোজেন, এগুলো আমরা দেখে থাকি। এই বিষয়গুলা এইসব ফসফোলিপিড গুলো আমরা বলেছিলাম যে বিভিন্ন ধরনের কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, অনোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার মেমব্রেন, যে পর্দাগুলো আছে বা ঝিল্লিগুলো আছে, এগুলো দেখা যায় যে তারা এই ফসফোলিপিড গুলা ব্যবহৃত হয়ে থাকে সেখানে। গ্লাইকোলিপিড যেটা আছে, যে সরল লিপিডের সাথে যখন এটার সাথে কি যুক্ত থাকবে, গ্লুকোজ যুক্ত থাকবে বা গ্যালাক্টোজ যদি যুক্ত থাকে তখন সেগুলোকে আমরা গ্যালাক্টোলিপিড বলে থাকি। সালফোলিপিড হচ্ছে যেখানে লিপিডের সাথে কি যুক্ত থাকবে, সালফার যুক্ত থাকবে, তখন সেগুলাকে আমরা সালফোলিপিড বলে থাকি। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত লিপিড। যে বিশেষ ধরনের উৎপাদিত লিপিড আছে, সেই লিপিড গুলা যে যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের ফলে এখানে বলা হয়েছে যে লিপিড গুলা তৈরি হয়ে থাকে, তার মধ্যে রয়েছে স্টেরয়েড, টারপিনস এবং রাবার। স্টেরয়েড যেটা আছে, স্টেরয়েডটা হচ্ছে অত্যন্ত জটিল একটা যৌগ এবং এখানে আমরা 27 থেকে 29টা কার্বন দেখে থাকি। বিভিন্ন এর মধ্যে যদি হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা স্টেরল বলে থাকি। অনেক ধরনের স্টেরল আছে, যেমন কোলেস্টেরল, স্টিগমাস্টেরল, আর্গোস্টেরল, ডিজিটালিন, এগুলো রয়েছে। আর আমরা দুই ধরনের কোলেস্টেরল দেখি, এগুলাকে বলা হয়ে থাকে এলডিএল এবং এইচডিএল বলা হয়ে থাকে। এলডিএল যেটা আছে এটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন এবং এইচডিএল যেটা আছে এটা হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এলডিএল যেটা আছে এটা হচ্ছে বেশি থাকা ক্ষতিকর এবং এইচডিএল যেটা আছে এটা বেশি থাকা ভালো বলা হয়েছে। যে আমরা জানি যে পুরুষের শরীরের মধ্যে এলডিএল বেশি থাকে, যার কারণে তাদের স্ট্রোকের ঝুঁকি থাকে বা যেটাকে করোনারি থ্রম্বোসিস বলা হয়ে থাকে, অর্থাৎ হার্টের মধ্যে ব্লক তৈরি হয় বা যেটাকে স্ট্যান্ড বলা হয়ে থাকে আর কি। এখন এই যে বিষয়টা আছে যে এলডিএল এটা প্রচুর পরিমাণে পুরুষের দেহের মধ্যে থাকে, অপরদিকে এইচডিএল যেটা আছে, যেটা ভালো কোলেস্টেরল, এটা মেয়েদের শরীরে বেশি থাকে, যার কারণে মেয়েদের করোনারি থ্রম্বোসিস বা স্ট্রোকের ঝুঁকিটা অনেক কম। এটা একটা মজার বিষয়। এলডিএল কেন বেশি থাকে বা পুরুষের এলডিএল কেন বেশি প্রয়োজন হয়, এটা একটা প্রশ্ন হতে পারে আর কি। যে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এনার্জি, যে এলডিএল থেকে বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় কিন্তু এইচডিএল থেকে কম পরিমাণে শক্তি পাওয়া যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এলডিএল যারা পরিশ্রম করবে বা প্রচুর পরিমাণে শক্তি খরচ করবে তাদের অবশ্যই কি থাকতে হবে, এলডিএল থাকতে হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব যে টারপিনস। আমরা এখানে পুদিনা, তুলসী এসব ছবি দেখতে পাচ্ছি। যে পুদিনা এবং তুলসীর মধ্যে যে ফ্লেভার থাকে বা একটা গন্ধ থাকে, এটা মূলত হচ্ছে টারপিনস। এই টারপিনেন্স গুলা 10 থেকে 40 কার্বন বিশিষ্ট আইসোপ্রিনয়েড যৌগ দ্বারা তৈরি হয়ে থাকে। তো এগুলাকে আমরা এর সাধারণ সংকেত যেটা আছে C5H8,
এবং এরা n সংখ্যক, এটা বাড়তে থাকবে এইভাবে। পুদিনা, তুলসী এগুলোকে আমরা উদ্বায়ী তেল বলে থাকি, উদ্বায়ী তেল হিসাবে থাকে। উদ্বায়ী তেল যেটা আছে এটা তো আমরা কাকে বলা হয়? উদ্বায়ী তেল হচ্ছে যেটা কঠিন থেকে সরাসরি বায়ুতে পরিণত হয়ে থাকে বা বাতাসে পরিণত হয়ে থাকে, সেটাকে আমরা উদ্বায়ী তেল বলে থাকি। আরেকটা উৎপাদিত লিপিড হচ্ছে রাবার, যেটা খুব গুরুত্বপূর্ণ। যে এখানে রাবারের অনেক লম্বা চেইন থাকে, এটার মধ্যে অসংখ্য আইসোপ্রিন একক বা আইসোপ্রিনয়েড একক থাকে, 3000 থেকে 6000 কার্বন বিশিষ্ট সেটা, এবং এটাকে পলিটারপিন বলা হয়ে থাকে। এর আগে যে আমরা টারপিন সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই টারপিন গুলো, অসংখ্য টারপিন যখন একসাথে যুক্ত হবে তখন সেটাকে পলিটারপিন বলা হবে। এই ধরনের রাবার গুলো আমরা সাধারণত একটা নির্দিষ্ট গাছ থেকেই পেয়ে থাকি, এটাকে আমরা রাবার গাছ বলে থাকি, যেমন হিবিয়া ব্রাজিলিয়ানসিস, এটা প্রাকৃতিক রাবার হিসাবে পাওয়া যায়। তাই রাবার গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে রাবার সংগ্রহ করে থাকি বা আহরণ করে থাকি। ক্যারোটিনয়েড যেটা আছে সেটা হচ্ছে এক ধরনের টারপিন জাতীয় উপাদান, এটা উদ্ভিদের একটা প্রধান লিপিড জাতীয় উপাদান। যেমন টমেটোর রং হচ্ছে লাইকোপিন, আমরা টমেটোর মধ্যে যে কালারটা দেখি সেটাকে লাইকোপিন বলা হয়ে থাকে। গাজরের মধ্যে যে আমরা কালারটা দেখে থাকি সেটাকে আমরা বিটা ক্যারোটিন বলে থাকি। এইভাবে আমরা দেখি যে এই ক্যারোটিনয়েড যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আমরা লিপিড সম্পর্কে যে আলোচনা করেছি সেই বিষয়গুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। স্যার, আইসোপ্রিন আর আইসোপ্রিনয়েডের মধ্যে পার্থক্য কি? আইসোপ্রিন এবং আইসোপ্রিনয়েড একক, এখানে দেখা গেছে যে এটার মধ্যে মূল যে পার্থক্যটা, সেই পার্থক্যটা হচ্ছে এখানে আয়ন হিসাবে আর কি। আইসোপ্রিন এককটা আইসোপ্রিনয়েড এককের মধ্যে কিছু আয়নগত বা স্ট্রাকচারাল পার্থক্য আছে। তা আমাদের ইন্টার লেভেলে যে বিষয়টা, এই লেভেলে আমরা সাধারণত স্ট্রাকচার আলোচনা করি না, ঠিক আছে? সিলেবাসে সেইভাবে বলা আছে, এই জন্য এখানে বিস্তারিত আলোচনার সুযোগ খুব কম। আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি, ঠিক আছে? না কেউ শেষ করব? ঠিক আছে, আমরা ক্লাস শেষ করি। আমাদের সবাইকে আল্লাহ হাফেজ, এবং ক্লাসে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা নেক্সট ক্লাস কি জুমে করাবেন স্যার? আমি যে ক্লাসগুলা নিব সেগুলা জুমে নিব আর কি। আর অন্যান্য স্যারদের ক্লাস তো বলতে পারবো না, সেটা আমাদের অন্যান্য যারা বোটানির টিচার আছে তারা ওইভাবে জানাবে। তোমাদের অবশ্যই জুম ক্লাস নেওয়ার আগে জানাবে যে তারা কিভাবে ক্লাস নিবে। জি স্যার, জুমে নিলেই ভালো হয়। জুমে নিলে ভালো হয়, আর একটু ভালো হয় যদি তোমরা প্রশ্ন করো, ঠিক আছে? যে এই ক্লাসগুলো তো আগেই ডিক্লেয়ার করা থাকে যে তোমাদের কোন বিষয়গুলা জানার বা বুঝার আছে, বিশেষ করে বইয়ের মধ্যে যে বিষয়গুলা আছে সেই বিষয়গুলা, এবং ওখানে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলা থেকে, আমাদের বোর্ডে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলা থেকে প্রশ্ন করলে আমাদের সবাই উপকৃত হবে আর কি, ঠিক আছে? বা আমাদের আলোচনার মধ্যে কোনো না বুঝার মতো বিষয় থাকলে সেটা প্রশ্ন করতে পারো। স্যার, আইসোপ্রিনয়েডটা একটু আরেকবার বোঝালে ভালো হয়। আইসোপ্রিনয়েড তো এটা একটা একক, যে আইসোপ্রিন একক বা আইসোপ্রিনয়েড একক, সেই বিষয়টা আর কি। এটা ওই টারপিনয়েড বা রাবার এগুলার মধ্যেই এককগুলা যুক্ত হয়ে থাকে। এখানে তো বলছি যে ওই যে বিস্তারিত এখানে আলোচনার সুযোগ কম, ঠিক আছে? এটা সাধারণত আমরা অনার্সে বা ওই লেভেলে এগুলো আলোচনা করে থাকি আর কি। এগুলো তো স্ট্রাকচার সহ আলোচনা করতে হবে, স্ট্রাকচার ছাড়া আলোচনা করলে এটা জিনিসটা কোনোদিনই বোধগম্য হবে না। তাহলে আমরা শেষ করতে পারি। সবাইকে
জি আরো স্যার। কোনো তাহলে সবাইকে ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য, এবং আমরা পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সবাই চলবো, হ্যাঁ, সতর্ক থাকবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।